আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আজ এখন কি লিংক পাচ্ছিলে না তোমরা? তোমরা যে এত দেরি হচ্ছে কেন সবার ঢুকতে? ম্যাম ঢুকতে প্রবলেম হইতেছিল অনেক। সেটাই তো বুঝতে পারছি না আজকে কি সমস্যা। হয়তো ইন্টারনেট স্লো, আমার এটা হতে পারে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো সবাই? ম্যাম ম্যাম আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চুপ থাকো। নাহিন কে? নাহিন রোল অ্যাড করো। মিস আসসালামু আলাইকুম। সবাই রোল চ্যাট বক্সে দিয়ে দাও। রাকিবা, রাকিবা, নাহিন তোমরা রোল অ্যাড করো। যার বাসা থেকে শব্দ হচ্ছে সে একটু মিউট করো। যার বাসা থেকে শব্দ হচ্ছে মিউট করো। আচ্ছা তাহলে শুরু করতে থাকি। শেয়ার স্ক্রিন। আমি আজকের মতো যারা নাম দেয় নাই, রোল দেয় নাই, একজন দুইজনকে অ্যাড করছি। নেক্সট দিন থেকে অ্যাড করব না। গ্যালাক্সি A2 কোর, গ্যালাক্সি A2 কোর কে সে তার নামটা চেঞ্জ করো। গ্যালাক্সি A2 কোর নাম চেঞ্জ করো। যারা রোল দাও নাই রোল দাও। রাকিব বা নাহিন তোমাদেরকে বলছি রোল দিতে। মিতু আক্তার রোল দাও। রোল অ্যাড করো এবং এবং চ্যাট বক্সে দিয়ে দাও। আচ্ছা এই হচ্ছে আমাদের, আমি যা স্ক্রিনে শেয়ার করেছি তা কি তোমরা দেখতে পাচ্ছো? আসসালামু আলাইকুম ম্যাডাম। জি ম্যাম দেখতে পাচ্ছি। আচ্ছা আমরা হচ্ছে স্নায়ুযুদ্ধ পড়েছিলাম আগের অধ্যায়। আজকের অধ্যায় হচ্ছে স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব। এটা আমরা গত কয়েকটা ক্লাস নিয়ে পড়ছি। স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্বে কিরকম হয়েছিল অর্থনৈতিক অবস্থা। গত যে সর্বশেষ ক্লাসটা হয়েছিল সেদিন আমরা পড়েছিলাম হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক সংগঠন, রাজনৈতিক সামরিক সংগঠনগুলো যেগুলো ছিল, যেগুলো স্নায়ুযুদ্ধের কারণে প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো সম্পর্কে পড়েছিলাম, মনে আছে? এই তোমরা রেইজ হ্যান্ড করছো কেন? কিছু ম্যাম বলবা? এটা ফার্স্ট বললে পেপার না সেকেন্ড পেপার? আস্তাগফিরুল্লাহ। এখন বলে ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার? তোমরা দ্বাদশে উঠে গেছো, এখন বই দেখে চিন্তা পারো না কোথায় ফার্স্ট পেপারে কি সব টপিক আর সেকেন্ড পেপারে কি সব টপিক। কি শাস্তি দেওয়া উচিত বলো তো? সেকেন্ড পেপার, সেকেন্ড পেপার বের করো। সেকেন্ড পেপার হচ্ছে, দাঁড়াও অধ্যায় বলি। তোমার তো মনে হয় বইও খোলো নাই জীবনে। এই অধ্যায়টা হচ্ছে স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব, অষ্টম অধ্যায়। এটার পরে আর একটা অধ্যায় হলে আমাদের বই শেষ হয়ে যাবে। আচ্ছা স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্বে আমরা জানি যে একটা অরাজক অবস্থা ছিল তখন। দুইটা যে মতাদর্শে বিশ্বাসী দুইটা পোল তৈরি হয়েছিল, সেই পোলগুলা ডিমলিশ হয়ে গেল। দেখা গেল ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার সৃষ্টি হয়েছে। এই
সাউন্ড কার ভাষা থেকে হচ্ছে? ম্যাম আপনার কথা শুনতে পারতেছি না। ম্যাম আপনি মিউট হয়ে আছেন। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ঠিক আছে। আচ্ছা, স্নায়ুযুদ্ধ পরবর্তী আমরা আজকে যে কিছু দেশ আছে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে স্নায়ুযুদ্ধ পরবর্তী দেশ, তো আমরা আজকে সেই দেশগুলো সম্পর্কে পড়বো। প্রথম যে দেশটাতে আসছি আমরা সেটা হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ড সম্পর্কে পড়বো। ইউরোপের একটি রাষ্ট্র। পোল্যান্ড হচ্ছে সোভিয়েত ইউনিয়নভুক্ত একটি রাষ্ট্র ছিল। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন থেকে ভাগ হয়ে যায়। আমরা জানি যে স্নায়ুযুদ্ধের অবসানের সময় ইউএসএসআর যেটা ছিল সংযুক্ত সোভিয়েত ইউনিয়ন, এটা বিভিন্ন পার্টে ভাগ হয়েছে। বিভিন্ন মোট 17টি রাষ্ট্র, 17 না 15টি রাষ্ট্র ইমার্জড হয়। তার মধ্যে একটি হচ্ছে পোল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হচ্ছিল আমরা তখন দেখেছিলাম যে সবচেয়ে প্রথম হিটলার কোন রাষ্ট্রটিকে আক্রমণ করেছিল? সবচেয়ে প্রথম হিটলার কোন রাষ্ট্রকে আক্রমণ করেছিল মনে আছে? মেয়েরা রেসপন্স করতে হবে, কিন্তু শব্দ আসছে কার বাসার থেকে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি মিস শুনতে পাচ্ছি। তাহলে আমি একটা প্রশ্ন করেছি, উত্তরটা দিচ্ছ না কেন? আমি জিজ্ঞাসা করেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে প্রথম হিটলার কোন রাষ্ট্রটিকে আক্রমণ করে? পোল্যান্ড। হ্যাঁ, এটা বলতে এতক্ষণ লাগলো। পোল্যান্ডকে সবচেয়ে প্রথম আক্রমণ করে। আমি কত কষ্ট করে স্লাইড বানিয়ে পড়াইছিলাম, সব ভুলছো কিনা পড়োই নেই সে তো আল্লাহ মালুম। যাই হোক, ভুলে গেছি ম্যাম। আচ্ছা, সবচেয়ে প্রথম হিটলার পোল্যান্ডকে আক্রমণ করে, তখন পোল্যান্ডকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল রাশিয়া। হ্যাঁ, তারপর যাই হোক পোল্যান্ড কিন্তু পরে শত্রুমুক্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন প্রথম আক্রান্ত দেশ হচ্ছে পোল্যান্ড। এটা একটা উল্লেখযোগ্য দিক। পোল্যান্ড ছিল মূলত ইহুদি মেজরিটি কান্ট্রি, অর্থাৎ সে দেশে ইহুদিরাই মেজরিটি, তাই রাষ্ট্রটি হিটলারের আক্রমণের প্রথম শিকার হয়। কারণ হিটলার আমরা জানি যে ইহুদি বিদ্বেষী ছিল। যেসব রাষ্ট্রে ইহুদি বেশি সেসব রাষ্ট্রকে আক্রমণ করছিল, স্পেশালি যারা প্রতিবেশী রাষ্ট্র, যেটা ইউরোপে ধরো, ইউরোপের রাষ্ট্রগুলো তো প্রতিবেশী কাছেই ছিল, এবং একই সাথে যদি ইহুদি মেজরিটি ঘনবসতি হয় সেক্ষেত্রে সে আক্রমণের একটা কারণ হিসেবে ওই রাষ্ট্রগুলোকে রাখে। তারপর রাশিয়ার দ্বারা তারা মুক্ত হয়। হিটলার যখন ক্রমাগত যুদ্ধকালীন যে সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ 1945 সালে একটা সম্মেলন হয় যুদ্ধ চলাকালীন। সেই সম্মেলনটা দেখো, ইয়াল্টা সম্মেলন। একটু ভুল লিখছি আমি, এটা ইয়াল্টা সম্মেলন 1945 সালে হচ্ছে যুদ্ধ শেষ হয়, যুদ্ধ শুরু হয় এবং একটা সম্মেলন হয়, সেটা হচ্ছে ইয়াল্টা সম্মেলন। এটা 1945 লিখো। হ্যাঁ, এই সম্মেলনে স্থির করা হয় যে যে নাৎসি শাসনভুক্ত যে দেশগুলো ছিল, অর্থাৎ হিটলার যে রাষ্ট্রগুলোর উপর আধিপত্য বিস্তার করেছিল, সে রাষ্ট্রগুলো গণতান্ত্রিক শাসন যুক্ত হবে, গণতন্ত্রকে অনুসরণ করবে, অর্থাৎ তারা সমাজতন্ত্রভুক্ত হবে না। আমরা তো জানি দুইটা ইডিওলজির মধ্যে তখন দ্বন্দ্ব হচ্ছে, দুইটা ইডিওলজি, একটা হচ্ছে গণতন্ত্র, অন্যটা সমাজতন্ত্র। তো ইয়াল্টা সম্মেলনের বিষয়বস্তু ছিল যে যে রাষ্ট্রগুলো নাৎসি মুক্ত হয়েছে সে রাষ্ট্রগুলো কোন আদর্শের ভিত্তিতে চলবে? গণতান্ত্রিক আদর্শের ভিত্তিতে চলবে। তো রাশিয়া পশ্চিমা জোটের মধ্যে এই যে ধারণাগত একটা পার্থক্য ছিল আমরা জানি। রাশিয়া ছিল সমাজতন্ত্র ব্লকের, আর এই ভাবধারা তারা রক্ষা করা ছিল তাদের প্রধান উদ্দেশ্য। এই কারণে যে নাৎসি মুক্ত যখন হলো তখন পোল্যান্ডকে তারা সমাজতান্ত্রিক ব্লকে নিয়ে যেতে চেল। আবার ইয়াল্টা সম্মেলনে বলা হচ্ছে তাদেরকে গণতন্ত্র অনুসরণ করে, অর্থাৎ তারা একটা মধ্যবর্তী অবস্থায় পড়ে গেল। এখন তারা গণতন্ত্রকে অনুসরণ করবে না সমাজতন্ত্রকে অনুসরণ করবে। তাদের মধ্যে যে পোল্যান্ডে সে সময় যারা সরকারের মধ্যে মানে সরকার হিসেবে ক্ষমতায় আছে, তারা তো তারা তাদের মধ্যে মতাদর্শের যে সরকার মানে
পোল্যান্ডের যে অভিজাত শ্রেণী ছিল এবং বিত্তবান সম্প্রদায় ছিল, তারা রাশিয়ার প্রতি অসন্তুষ্ট ছিল। তো তারা গণতন্ত্রকে সমর্থন করতে চাইলো। এ কারণে সেই সরকার সে সময় পোল্যান্ডের ক্ষমতায় ছিল হচ্ছে আহ কৃষক প্রজা পার্টি, কৃষক পার্টি, অর্থাৎ কৃষকদের যারা আহ, কি বলে, কৃষকদেরকে যারা পেট্রোনেস করে। কিন্তু তোমরা খেয়াল করবা যে সমাজতন্ত্র কিন্তু শিল্প নিয়ে কথা বলে, মজুর যারা কিনা আহ পুঁজিপতি শ্রেণী আর হচ্ছে পুঁজিহীন যারা হচ্ছে, একটা শ্রেণী হচ্ছে বুর্জোয়া আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণী। তো তারা শিল্পটাকে কেন্দ্র করে কথা বলে এবং শিল্পে যেন যারা মজলুম, হ্যাঁ, বা শ্রমিক শ্রেণী তারা যেন ইকুয়ালিটি পায়। কিন্তু সমস্যা হচ্ছে আহ, এই যে সমাজতান্ত্রিক যে চিন্তা ভাবনা, এটা যে শিল্প কেন্দ্রিক চিন্তা থেকে করে, এখানে যে বৈষম্য সেটা দূর করতে চায়, কিন্তু কৃষি ক্ষেত্রে যে যে বৈষম্য আছে সেটা দূর করতে তাদের খুব একটা ফোকাস নাই, অর্থাৎ কৃষি নিয়ে তাদের কোনো চিন্তা নাই। সমাজতন্ত্র যারা বিশ্বাস করে তারা মূলত শিল্প নিয়ে চিন্তা করে। তো এ কারণে সেই যে সরকারটি ছিল কৃষক পার্টি সেটি পদত্যাগ করে, কারণ তাদেরকে বলা হচ্ছে যে সমাজতন্ত্র অনুসরণ করতে হবে। পরবর্তীতে উদারনীতির একটা সরকার প্রবর্তন করা হয় পোল্যান্ডে, এবং সেই সরকার এবং পোল্যান্ডের এই উদার মনোভাবকে তখন বলা হয় যে অক্টোবরের বসন্ত, যে রেড কালার দিয়ে লিখে দিয়েছি। অক্টোবরের বসন্ত বলা হয় কারণ হচ্ছে সে সময় একটা উদারনীতিক সরকার পোল্যান্ডের ক্ষমতায় আসে। আচ্ছা, অক্টোবরের বসন্ত এখন হচ্ছে রাশিয়া যখন স্টালিনের সময়কাল ছিল, আমরা জানি যে লেনিন হচ্ছে সবচেয়ে প্রথম সমাজতন্ত্রের প্রবর্তন করতে সফল হয়েছিল রাশিয়াতে, এবং স্টালিনের যোগ্য নেতৃত্বে সেই সমাজতন্ত্রটা ধরে রাখতে পেরেছিল। পরবর্তীতে যে সকল নেতারা ক্ষমতায় আসে, আচ্ছা, এই আওয়াজটা কোত্থেকে হলো? আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আওয়াজটা কোথা থেকে হয়েছে তোমরা বুঝতে পারছো? মেয়েরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? জি মিস। তোমরা কি আমার মতো একটা আওয়াজ শুনতে পেয়েছো যে থেমে গেল? জি ম্যাম। জি মিস। মুনতাহা মিউট। আচ্ছা, আবার ওখান থেকে শুরু করি যেখানে ছিলাম। যাই হোক, পোল্যান্ডে ছিলাম, যে উদারনৈতিক পার্টি দ্বারা পরিচালিত হতে শুরু করলো, এবং 1956 সালে জুন মাস থেকে রাশিয়ার যে অর্থনৈতিক শোষণ, রাশিয়া যে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে পোল্যান্ডকে শোষণ করছে। কারণ সবসময় আমরা দেখি যে একটা রাষ্ট্র যখন স্বাধীনতা প্রাপ্তিতে সহযোগিতা করে, পরবর্তী সময়টাতে কিন্তু ওই রাষ্ট্রটাই কিন্তু শোষণ করে। আমরা কিন্তু ইন্ডিয়াকেও দেখি, আমাদের দেশকে স্বাধীনতায় সহযোগিতা করেছে কিন্তু স্বাধীনতার পরে আবার অর্থনৈতিকভাবে শোষণ করছে। একইভাবে রাশিয়া যখন যুদ্ধের সময় পোল্যান্ডকে সহযোগিতা করে, যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়া আবার কিভাবে শব্দ আসছে, আরে দূরও। ম্যাম মুনতাহা আনমিউট করেনি। মুনতাহা, তুমি মিউট করো তো, আমি ওই এটা পাচ্ছি না। একটু আমি ওই যে যে ডায়লগ বক্সটা থাকে যেখানে মিউট করা অপশন, সেটা পাচ্ছি না। তোমরা যদি একটু আমাকে সাহায্য না করো, সহযোগিতা না করো, তাহলে কিভাবে হবে বলো তো? এভাবে বারবার পজ করে কি ক্লাস নেওয়া যায়? আচ্ছা, এরপর কোথায় ছিলাম বলো দেখি। শোষণ। রাশিয়ার রাশিয়া সহযোগিতা প্রথমে করেছিল পরে। হ্যাঁ,
সহযোগিতা করে পরে তারা অর্থনৈতিকভাবে শোষণ করতে শুরু করলো। শোষণ করছিল। হ্যাঁ, হ্যাঁ। এবং এরপর দেখলাম যে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া পোল্যান্ডকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং রাশিয়া যখন পুরোপুরি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে খুব স্বাভাবিকভাবেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। তাদের মধ্যে কিন্তু তখন প্রতিদ্বন্দ্বিতা, মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতা চলছে। যে রাষ্ট্রগুলা রাশিয়াকে যে রাষ্ট্রগুলাই স্বাধীনতাপ্রাপ্ত হয়েছে, রাশিয়া একদিকে দখল করার চেষ্টা করে, তাদের মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সেম কাজটা করে, তাদের গণতন্ত্র পুঁজিবাদকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এই রাষ্ট্রগুলো মধ্যবর্তী অবস্থায় পড়ে যায়, এবং নিজেদের সরকার তাদের উদারনৈতিক সরকার যেহেতু গঠিত হলো, তা নিজেরা কিছু সিদ্ধান্ত নিল। 1945 সালের জুন মাসে এই অক্টোবরের বসন্তের জন্য যে আন্দোলনটা, 1945 সালের জুন মাসে একটা আন্দোলন হয়, এবং পোল্যান্ডের যে কমিউনিস্ট দল ছিল, অর্থাৎ পোল্যান্ডের নিজস্ব একটি সমাজতান্ত্রিক দল ছিল। এই যে এখানে দেখো একটা সলিডারিটি সমাজতান্ত্রিক দল ছিল। তো পোল্যান্ডের যে নেতারা ছিল তারা রাশিয়ার প্রতি ক্ষুব্ধ হয়, আন্দোলন শুরু করে। আন্দোলনের নেতৃত্ব দেয় হচ্ছে শ্রমিকদের একটা দল, সেটা হচ্ছে লেবার ট্রেড ইউনিয়ন, যারা গণতান্ত্রিক আন্দোলনের সূচনা মূল দাবি করেছে এবং কৃষকদের প্রতি যে অবহেলা করেছে সেটা তুলে ধরছে। যে সমাজতন্ত্র যদি আমরা অনুসরণ করি তাহলে শিল্পের উন্নতি হবে, কিন্তু কৃষকদের প্রতি অবহেলা হবে। এই জন্য কৃষকদের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, তাদের আন্দোলনটার বিষয়বস্তু হচ্ছে কৃষকদের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, এবং জমি যেন সমাজতন্ত্রে কিন্তু সকল জমি রাষ্ট্রীয় মালিকানাধীন থাকে। এটা তো আমরা জানি, তাই না? ইকোনমিক্সে পড়েছি সমাজতন্ত্রে সকল জমি জমা রাষ্ট্রের মালিকানাধীন থাকে। সেক্ষেত্রে কৃষকের নিজস্ব জমি থাকে না, সর্বশান্ত হয়ে যায়, যার জন্য রাষ্ট্রের অধীনে চলে যায়। জমিগুলো কৃষকদের প্রতি অবহেলা হয়। এই জন্য রাশিয়া অভ্যন্তরীণ বিষয় যাতে রাশিয়া যেন পোল্যান্ডের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে তার জন্য চেষ্টা করতে থাকে। এ কারণে এই উদ্দেশ্যটাকে সামনে রেখে এই যে ট্রেড ইউনিয়নটা, শ্রমিকদের ইউনিয়ন, এটা আন্দোলন শুরু করে, এবং তাদের একটা রাজনৈতিক দল গঠিত হয়। আন্দোলন করার জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম লাগে, একটা নেতৃত্ব লাগে। তো সেই নেতৃত্ব এবং একটা কাঠামো তৈরি করার জন্য একটা রাজনৈতিক দল গঠন করা হলো। সেই দলটার নাম হচ্ছে সলিডারিটি। এই যেখানে ছবিতে দেখো সলিডারিটির ছবি দেওয়া আছে, যে সেই সময়কালের কিছু ছবি আমি অ্যাড করে দিয়েছি, এবং একটা লোককে দেখতে পাচ্ছ এখানে, এই ভদ্রলোককে দেখতে পাচ্ছ? এই ভদ্রলোক ছিল তখন সলিডারিটির নেতা, লেস ওয়ালেসা। এই যে 1980 লেস ওয়ালেসা আমি লিখে দিয়েছি। তো সলিডারিটি মুভমেন্ট হয় হচ্ছে 1980 সালে। 1980 সালে এই সলিডারিটি মুভমেন্ট শুরু হয়। তখন 1980 সালের দিকে শ্রমিক দলের একজন নেতার আবির্ভাব হয়, তার নাম হচ্ছে লেস ওয়ালেসা। তিনি খুব সাহসী এবং খুব দারুণ বক্তা ছিলেন জন্য তিনি খুব দ্রুত জনপ্রিয়তা পায়। খেয়াল করবে যারা কিনা ক্যারিসমেটিক লিডার, যারা খুব সুন্দর করে বলতে পারে, হ্যাঁ, বাগ্মিতা যাদের এই গুণটা আছে, তারা কিন্তু জনগণের খুব কাছাকাছি পৌঁছে যায়, জনগণ তাদেরকে খুব পছন্দ করে। তারপর 1983 সালে তিনি কিন্তু এই জন্য নোবেল পুরস্কারও মনোনীত পান। তার মূল উদ্দেশ্য ছিল তিনি পোল্যান্ডকে সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করবে, এবং অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে রাশিয়ার, হ্যাঁ, এর প্রভাব থেকে মুক্ত করার চেষ্টা করবে। ফলে তাদের যেটা হবে, পোল্যান্ডের অর্থনৈতিক ভিতটা শক্তিশালী করার চেষ্টা। ওয়েলেসের জনপ্রিয়তা যখন ধীরে দিন দিন বাড়ছিল, তখন রাশিয়া পোল্যান্ডের সামরিক শাসন জারি করে। রাশিয়া না, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ডে সামরিক শাসন জারি করে এবং লেস ওয়ালেসাকে গ্রেফতার করে নেয়। লেস ওয়ালেসাকে গ্রেফতার করলেও কি হবে, লেস ওয়ালেসের কিন্তু জনপ্রিয়তা একটুও কমে নাই, বরং আরো বেশি বেড়েছে। দেখবা মিয়ানমারের নেত্রী অং সান সুকি আগে যত না জনপ্রিয় ছিল, যখন তাকে অনেক বছর গৃহবন্দী করে রাখা হয়েছিল তখন কিন্তু তার জনপ্রিয়তা আরো বেড়ে যায়। আবার নেলসন ম্যান্ডেলা, তার জনপ্রিয়তাও কিন্তু বহু বছর কারাগারে থেকে কিন্তু জনপ্রিয়তা আরো বেশি বেড়ে গেছে। তো লেস ওয়ালেসকেও কারাগারে লেস ওয়ালেসকেও লেস ওয়ালেসেও কিন্তু কারাগারে প্রেরণ করা হয়। তিনি কারাগারে থেকেই আন্দোলনের নেতৃত্ব দিতে থাকেন, এবং তার যে দলটা, সেই দলটাকে একত্রিত অবস্থায় রাখেন। এভাবে যখন তিনি আন্দোলন শুরু করেন এবং পোল্যান্ডবাসী তার পক্ষে চলে যায়, অর্থাৎ তাকে সমর্থন দিতে থাকে, তখন পূর্ব ইউরোপের যে আরো অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, সেই দেশগুলো আস্তে আস্তে জেগে উঠতে শুরু করে, এবং পোল্যান্ডের মতো তারাও কিন্তু আন্দোলন শুরু করে। এরপর রাশিয়া যখন দেখলো যে কোনোভাবেই পোল্যান্ডকে কন্ট্রোল করা যাচ্ছে না, দখল করা যাচ্ছে না, তখন তারা সলিডারিটি নামক যে রাজনৈতিক দলটি আছে এদের সাথে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করে। হ্যাঁ, গোল টেবিল বৈঠকে আয়োজন করে, এবং মিউট করো তোমরা, মেয়েরা মিউট করো।
আচ্ছা, সলিডারিটি যে রাজনৈতিক দলটি ছিল তার সাথে একটা গোলটেবিল বৈঠকের আয়োজন করা হলো এবং সিদ্ধান্ত নেওয়া হলো যে লেস ওয়ালাসকে মুক্তি দেওয়া হবে। আচ্ছা, কার বাসা থেকে আওয়াজ আসছে? আচ্ছা, লেস ওয়ালাসকে মুক্তি দেওয়া হবে এবং এটা হচ্ছে গোলটেবিল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো যে লেস ওয়ালাসকে মুক্তি দেওয়া হবে এবং একটা নির্বাচনের অনুষ্ঠান করার আয়োজন করা হবে। নির্বাচনের সময় আবারও লেস ওয়ালাসকে জেলে নিয়ে যাওয়া হয়। জেলে থেকেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সেই নির্বাচনে কিন্তু তিনি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেন। অর্থাৎ লেস ওয়ালাসের যে সলিডারিটি দলটি ছিল সেই দলটি লেস ওয়ালাসের নেতৃত্বে জয়যুক্ত হয়। তারপর এই সলিডারিটি দলটি কিন্তু পরবর্তীতে সরকার গঠন করে 1989 সালে। সমাজতান্ত্রিক ভাবধারা রহিত করা হয় পোল্যান্ড থেকে এবং উদারনৈতিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এভাবে পোল্যান্ড থেকে রাশিয়ার অবমুক্তি হয়। অর্থাৎ পোল্যান্ড রাশিয়ার প্রভাব মুক্ত হতে সফল হয়। বুঝছো এতক্ষণ কি বলছি? জি মিস। আচ্ছা, দ্বাদশের মেয়েরা এত জি ডিস্টার্ব কেন করে? একাদশের মেয়েরা তো তোমাদের থেকে জি ম্যাম। তোমরা এত আওয়াজ করছো, তোমরা কি মিউট করতে পারো না? এত বড় হইছো। আমাকে তো এই বক্সটা শো করছে না, আদারওয়াইজ আমি মিউট করে দিতাম। এখন পরের স্লাইডে দেখো পোল্যান্ড সম্পর্কে বইয়ে আমাদের কি আছে সেগুলো একটু দেখি। পোল্যান্ড কিন্তু দেখতে খুবই সুন্দর একটা রাষ্ট্র। ইউরোপ মহাদেশের মধ্যে যে দেশগুলো আছে তার মধ্যে মানব উন্নয়ন সূচকের প্রথম সারির দেশ হচ্ছে পোল্যান্ড। এটি ছিল সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলের অন্যতম একটা প্রজাতান্ত্রিক দেশ। দেশটির আয়তন দেওয়া আছে এখানে 3,12,677 বর্গ কিলোমিটার। লোক সংখ্যা 3,86,00,000। এগুলি পরে কাজ নেই আমার, আমি এটার ভিতরগত যে বিষয়টাতে সেটাতে চলে যাই। পোল্যান্ড রাষ্ট্রটির জন্ম হচ্ছে 966 খ্রিস্টাব্দে। তখনকার রাজা প্রথম মিয়েস্কো পোল্যান্ডকে ঐক্যবদ্ধ রূপ দেন, রাজ্যটিকে খ্রিস্টীয়করণ করেন। 1025 খ্রিস্টাব্দে এটি রাজ্যে রূপান্তরিত হয়। 1569 খ্রিস্টাব্দে এটি পোলিশ লিথুয়ানিয়াম কমনওয়েলথে পরিণত হয়। পোল্যান্ডের ইতিহাস ভাঙাগড়া, বিলুপ্তির ইতিহাস। 1772, 1792, 1795 খ্রিস্টাব্দে পোল্যান্ড দ্বিখণ্ডিত হয়। এরপর 100 বছর পোল্যান্ড নামে কোনো দেশ ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের পর 1918 খ্রিস্টাব্দে দ্বিতীয় পোলিশ রিপাবলিক গঠিত হয় এবং পোল্যান্ড পুনরায় স্বাধীনতা ফিরে পায়। মাত্র 2 দশক 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি মোতাবেক দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে জার্মান রাশিয়া নিজেদের মধ্যে পোল্যান্ডকে সমান ভাগে ভাগ করে নেয়। 1941 খ্রিস্টাব্দে জার্মান সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সমগ্র পোল্যান্ডকে আবার মেয়ে তুমি একটু তোমরা একটু পজ করবা মেয়েরা। কার বাসার থেকে এত শব্দ আসতেছে? ম্যাম সবারটাই তো মিউট করা। সবারটা মিউট করা, তাহলে এটা আসছে কোত্থেকে? তাহলে সাউন্ডটা কোত্থেকে আসতেছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, কোন জায়গায় ছিলাম? আমি পরের প্যারায় চলে যাই। পোল্যান্ডে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। সবচেয়ে বেশি অবদান ছিল লেস ওয়ালেসের, আমরা যেটা পড়লাম। তিনি 1980 খ্রিস্টাব্দে হঠাৎ করে পোল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে রঙ্গমঞ্চে আবির্ভূত হন এবং 80 দশকের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জাতির নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। পশ্চিমা বিশ্বের মদদে তিনি সলিডারিটি মুভমেন্ট বা সংহতি আন্দোলন শুরু করেন। এক্ষেত্রে কিন্তু পোল্যান্ডকে এই যে পোল্যান্ডের রাজনৈতিক দল সলিডারিটিকে ব্যাকআপ দিচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 1983 খ্রিস্টাব্দে এই নেতাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। ওয়ালেসের সংহতি আন্দোলনে ভয়ে ভীত হয়ে সোভিয়েত ইউনিয়নের প্ররোচনায় পোল্যান্ডের সামরিক শাসন জারি করা হয় এবং লেস ওয়ালেসকে কারাগারে বন্দী করা হয়।
আন্দোলন আরো ঘনীভূত হলে 1988 খ্রিস্টাব্দে সলিডারিটির সাথে সরকার নির্বাচন সংক্রান্ত একটি চুক্তি হয় এবং ওয়ালেসাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তিনি জাতির নেতার মর্যাদা লাভ করেন। চুক্তি মোতাবেক সিনেট নির্বাচনে সলিডারিটি দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সলিডারিটি নেতৃত্ব কোয়ালিশন সরকার প্রতিষ্ঠিত হয়। এভাবে 1989 খ্রিস্টাব্দে পোল্যান্ডে কমিউনিস্ট শাসনের পরিসমাপ্তি ঘটে এবং মস্কোর কমিউনিস্ট নিয়ন্ত্রণ ভেঙে সার্বভৌম রাষ্ট্ররূপের প্রতিষ্ঠা লাভ করে। 1990 খ্রিস্টাব্দের শুরুতে পোল্যান্ড রাশিয়ার প্রভাবাধীন রাজনৈতিক সমাজতান্ত্রিক অর্থনীতি পরিহার করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী পুঁজিবাদী অর্থনীতি গ্রহণ করে। ফলে পোল্যান্ডের অর্থনৈতিক সামাজিক অবস্থা বিপর্যয়ের মধ্য দিয়ে অতিবাহিত হয়। তবে অল্প সময়ের মধ্যে পোল্যান্ড তার জিডিপি পূর্বের সমপর্যায়ে অর্থাৎ 1989 খ্রিস্টাব্দে যে পর্যায়ে ছিল সেখান থেকে উন্নয়ন করতে সমর্থ হয়। 1999 খ্রিস্টাব্দে পোল্যান্ড ন্যাটো এর সদস্যপদ লাভ করে এবং 2004 খ্রিস্টাব্দে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়। 2007 খ্রিস্টাব্দে পোল্যান্ড সেনজেন এলাকায় যোগদান করে এবং এর ফলে পোল্যান্ড সীমানার সাথে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেসব দেশের সীমান্ত রয়েছে সেসব দেশে পুলিশগণ অবাধে যাতায়াত করতে সুবিধা পায়। অপরদিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের কোনো নাগরিক যাতে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে না পারে সেজন্য পোল্যান্ড তার পূর্ব দিকের বেলারুশ, রাশিয়া, ইউক্রেনের সীমান্ত এলাকা শক্তিশালীভাবে সুরক্ষিত করেছে। আর 1997 খ্রিস্টাব্দে নতুন সংবিধান অনুযায়ী পোল্যান্ডের প্রেসিডেন্সিয়াল গণতন্ত্র চালু হয়। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের সদস্য হচ্ছে 100 এবং নিম্নকক্ষের সদস্য 460। অনেক ভাঙাগড়ার মধ্যে দিয়ে উঠে আসে পোল্যান্ডের সাম্প্রতিক সময়গুলোতে ইউরোপ তথা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে। সোভিয়েত বলয় থেকে বেরিয়ে আসা রাষ্ট্রগুলোর মধ্যে পোল্যান্ডের অর্থনীতি খুবই শক্তিশালী। 2009 খ্রিস্টাব্দে একটি সমীক্ষায় দেখা গেছে পোল্যান্ডের জিডিপি ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশকে ছাড়িয়ে গেছে। এই হচ্ছে আমাদের পোল্যান্ড। পোল্যান্ড থেকে কি রকম প্রশ্ন আসে আমি আসলে দেখি নাই, বোর্ডে সেরকম কোনো প্রশ্ন দেখি নাই। এই অধ্যায়ে যেটা দেখেছি যে বোর্ডে প্রশ্নগুলো আসে মূলত স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্বের যে বিশ্ব তার কারণগুলা, হ্যাঁ, যে সোভিয়েতদের সমাজতান্ত্রিক পত্তনের কারণ, সমাজতন্ত্র কিভাবে বিস্তার ঘটেছে, তারপর হচ্ছে এই যে সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলো ভাঙনের কারণ, তার পরবর্তী প্রভাব, এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। এইভাবে কান্ট্রি ওয়াইজ আসে হচ্ছে শুধু জার্মানিকে দেখেছি, জার্মানির ইউনিফিকেশন। ব্যবস্থার নাম? হ্যাঁ বলো। ম্যাম, কোয়ালিশন কি পোল্যান্ডের সরকার ব্যবস্থার নাম? কোথায় কোয়ালিশন লেখা আছে? কোয়ালিশন বলতে বোঝায় যৌথ সরকার। যখন কোনো একটা দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয় তখন 2-3টা দল একসাথে যখন সরকার গঠন করে সেটাকে কোয়ালিশন বলে। যেমন 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন ছিল না, সেবার তো কেউই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে নাই, যার জন্য কোয়ালিশন সরকার গঠন করা হয়েছিল। মনে আছে? এখন কোথায় পেয়েছো এটা? বইয়ের কোথায় পেয়েছো? ম্যাম, এই যে লাস্ট প্যারার আগে এই যে সলিডারিটির নেতৃত্বে কোয়ালিশন সরকার প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ অন্যান্য রাজনৈতিক দলকে সাথে নিয়ে সলিডারিটি কি বলে সরকার গঠন করে, একক সরকার গঠন করে নাই, অন্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়েছে। এটা হচ্ছে কোয়ালিশন সরকার। আচ্ছা, তারপর জি ম্যাম। তোমরা কি পড়াশোনা করছো ঠিক মতো বাসায়? আর আজকের ক্লাসে ভাইভাই পাস করে আসছো কে আছো বলো তো? আজকের ক্লাসে ভাইভাই পাস করে আসছো এমন কেউ আছো? জি মিস, ম্যাম আমি আমি আছি। এবার বলো তো তোমাদেরকে ভাইভাতে এত সহজ প্রশ্ন করার পরও তোমাদের কেউ কেউ পারে নাই কেন? কেউ কেউ কেন, 1-2 জন পারছে আর বাকি কেউই পারে নাই। ম্যাম নার্ভাস। ম্যাম, সবাই নার্ভাস হয়ে গেছিল। তোমাদেরকে শুধু পাস করানোর জন্য শেষমেশ আমি কি প্রশ্ন করছি জানো? শেষমেশে আমি প্রশ্ন করছি জাতির পিতার নাম কি, তাও যেন তোমরা পারো। বুঝতে পারো কোন অবস্থায় আছো তোমরা? এই অবস্থা দিয়ে কি এইচএসসি পাস সম্ভব? দ্বাদশে ওঠার যোগ্যতা তোমাদের মধ্যে হাতে গোনা 2 জন বা 3 জনের আছে, আদারওয়াইজ কারো যোগ্যতাই নেই দ্বাদশে ওঠার। তারপরে তোমাদের মার্সি করতে 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 টেনে টেনে উঠানো হচ্ছে। যাই হোক, মন দিয়ে পড়াশোনা করতে হবে, আর কোনো উপায় নাই। পোল্যান্ডের জন্য 2 এর জন্য একটু রেডি করবা, পোল্যান্ড থেকে বড় প্রশ্ন আসে না, 2 এর জন্য সামারি করবা। ঠিক আছে, এরপরে চলে যাই আমরা, পরে হাঙ্গেরিতে চলে যাই। হ্যাঁ, হাঙ্গেরি আরো একটি হচ্ছে ইউরোপীয় রাষ্ট্র।
এখানে অনেকগুলো জিনিস একত্রিত করেছি আমি, ওইগুলোর ব্যাখ্যা পরে দিই। আগে হাঙ্গেরির ইতিহাসটা জেনে নেই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন হাঙ্গেরিতে ইউএসএসআর অর্থাৎ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রভাবে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। তো আমরা আগেই দেখেছি যে ইউএসএসআর কিভাবে তাদের মতাদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন উভয় কিন্তু তাদের মতাদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। যখন সমাজতান্ত্রিক সরকার চালু হলো তখন পশ্চিমা বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ, ইংল্যান্ড, ফ্রান্স এই দেশগুলো হাঙ্গেরিকে শোষণ করার সুযোগ পাচ্ছিল না। যেহেতু সমাজতান্ত্রিক মতাদর্শ চালু হয়েছে, যার জন্য ইউএস এর যে মিত্র দেশগুলো আছে তারা হাঙ্গেরিকে অর্থনৈতিকভাবে শোষণ করতে পারছিল না, কারণ অলরেডি সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়ে আছে। হাঙ্গেরি ইউরোপের এমন একটা বড় দেশ যেখানে একই সাথে উর্বর ভূমি ছিল, আবার তারা শিল্পের দিক দিয়েও উন্নত ছিল, অর্থাৎ কৃষি শিল্প দুটাতেই তারা উন্নত ছিল, একটা বড় দেশ ছিল। আর এদেশের বিভিন্ন এই জন্য তারা বিভিন্ন দেশের মানে যে কি বলে আক্রমণ করার জন্য টার্গেট হয় না, তো এরা বিভিন্ন দেশের টার্গেটে পরিণত হয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বলো তাদের মিত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র ব্রিটেন বা ফ্রান্স, আবার সোভিয়েত ইউনিয়ন, এরা সবাই চাচ্ছিল হাঙ্গেরিকে দখল করবে। তো তারা বিভিন্ন দেশের টার্গেটে পরিণত হয়। তো সোভিয়েত বিরোধী যে গণজাগরণ গড়ে উঠেছিল সেটা আমেরিকা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছিল। হাঙ্গেরিতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত বিরোধী একটা আন্দোলন শুরু হয় এবং আমেরিকা এরকম একটা সুযোগ খুঁজতেছিল কিভাবে এরকম একটা সুযোগ কাজে লাগানো যায়। পোল্যান্ড যখন আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলন সফলতার দিকে যাচ্ছিল, এই আন্দোলনের দ্বারা উৎসাহিত হয়ে 1956 সালে হাঙ্গেরিও সমাজতান্ত্রিক ভাবধারার বিরুদ্ধে আন্দোলন করে। এটা একটা ব্যাপার যে দেখবা যে আরব বসন্ত বলতো না, যখন মধ্যপ্রাচ্যের একটা দেশে যখন সরকার পরিবর্তনের ঝোঁক দেখা দিল, অন্যরাও কিন্তু সেটা ফলো করতে শুরু করেছে। ঠিক একইভাবে পোল্যান্ডে যেমন অক্টোবর বসন্ত আসলো, যে তারা সমাজতন্ত্র বাদ দিয়ে উদারনৈতিক রাজনীতির চর্চা করবে, তখন কিন্তু তার প্রতিবেশী রাষ্ট্র হাঙ্গেরিতেও তখন এটার প্রভাব বিস্তার করলো এবং হাঙ্গেরিও চাইলো যে তারা উদারনৈতিক সরকার গঠন করবে। সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করতে শুরু করলো, তারা গণতন্ত্রের কথা বলতে শুরু করলো। তাদের উদ্দেশ্য ছিল কমিউনিস্ট শাসন থেকে মুক্ত হবে এবং সোভিয়েতের বিরোধিতা করবে এবং পোল্যান্ডের মতো তারাও তাদের সুনির্দিষ্ট কিছু রাজনৈতিক আদর্শ স্থাপন করবে। রাশিয়া সে সময় সমাজতান্ত্রিক ভাবধারা চালু রাখা বা তাদের ভাবধারা হাঙ্গেরির উপর চাপিয়ে দিতে পারছিল না, যার জন্য রাশিয়া অনেকটা দুর্বল হয়ে পড়েছিল এবং হাঙ্গেরিতে যে বিদ্রোহীরা ছিল কমিউনিস্ট দলকে ভেঙে দিচ্ছিল, তারা একটা চুক্তি করে, সেই চুক্তিটার নাম হচ্ছে ওয়ারসো ট্রিটি। এখন একটু এই স্ক্রিনে দেখো ওয়ারসো ট্রিটি সম্পর্কে একটু লেখা আছে, এটা 1955 সালে হয়। দ্য ওয়ারসো ট্রিটি অর্গানাইজেশন অলসো নোন এজ ওয়ারসো প্যাক্ট বা ওয়ারসো চুক্তি ওয়াজ এ পলিটিক্যাল এন্ড মিলিটারি অ্যালায়েন্স। এটা একটা রাজনৈতিক এবং সামরিক অ্যালায়েন্স, হচ্ছে মৈত্রী শক্তি হয়, যেটা কিনা প্রতিষ্ঠিত হয় 1955 মে বিটুইন দ্য সোভিয়েত ইউনিয়ন এবং সেভারাল ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি। সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং যে ইস্টার্ন হচ্ছে কি বলে পূর্বের ইউরোপীয় রাষ্ট্রগুলা, the Soviet Union formed this alliance as a counterbalance to the North Atlantic Treaty Organization. এটা সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল ওয়ারসো প্যাক্ট। আমরা দেখেছিলাম না ন্যাটো গঠন করেছিল স্নায়ুযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র, ওই ন্যাটোর বিপরীতে ওয়ারসো প্যাক্ট তৈরি করে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে একটা কালেকটিভ সিকিউরিটি অ্যালায়েন্স, অর্থাৎ একটা সামষ্টিক নিরাপত্তা পরিষদের মতো, যেটা কিনা concluded between the United States, Canada, Western European nations in 1949. এটা 1949 সালে কিন্তু আর টিকে থাকতে পারে নাই। 1949 সালে টিকে থাকতে পারে নাই। ন্যাটো এখনো আছে কিন্তু ওয়ারসো প্যাক্ট কিন্তু এখনো নাই। ওয়ারসো প্যাক্ট কিন্তু ডিমোলিশড হয়ে গিয়েছে। দেখো ছবিতে একটা ছবি দেখো, এখানে ওয়ারসো প্যাক্টকে ছিঁড়ে ফেলা হচ্ছে। আচ্ছা, আর হাঙ্গেরির প্রতিবেশীগুলো দেশগুলো দেখো, এখানে হাঙ্গেরির প্রতিবেশী দেশগুলো অস্ট্রিয়া, জার্মানি, স্লোভাকিয়া, রোমানিয়া, সার্বিয়া, ইতালি, ক্রোয়েশিয়া, একই সাথে কিন্তু সবগুলা রাষ্ট্রে কিন্তু এখন বসন্ত শুরু হবে। বসন্ত এমন জিনিস যখন শুরু হয় তখন আশেপাশে সব দেশকে প্রভাবিত করে ছেড়ে দেয়, তো ফলে রাশিয়া অনেকটা দুর্বল হয়। আচ্ছা, তারপর হচ্ছে ওয়ারসো চুক্তি হয়েছিল সে সময় স্নায়ুযুদ্ধকালীন। ওয়ারসো চুক্তি থেকে তখন হাঙ্গেরি বের হয়ে আসলো, অর্থাৎ তারা সোভিয়েত ইউনিয়নের যে সামরিক সহযোগিতা এটা আর চাচ্ছে না। তারা সোভিয়েত ইউনিয়নের যে ওয়ারসো প্যাক্টের অধীনে ছিল, তার মানে সোভিয়েত ইউনিয়ন তাকে সামরিক সহযোগিতা দিবে, এটা থেকে বের হয়ে আসছে, তার মানে হচ্ছে এখন আর তারা সোভিয়েত ইউনিয়নের সামরিক সহযোগিতা চাচ্ছে না।
হাঙ্গেরি এই ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত হলো যে এটার একটা সমাধান করতে হবে। হাঙ্গেরির বিষয়টা জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করা হলো হাঙ্গেরির বিষয়টা। 1957 সালের থেকে জানুয়ারি মাসে এই হাঙ্গেরির ইস্যুটা পুনরায় জাতিসংঘের আগের বার ব্যর্থ হয়, তারপর পুনরায় জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রসঙ্গটা উত্থাপন করা হয়। এরপর জাতিসংঘ একটা 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেয়। এই কমিটি অনুসন্ধানী দলটা বিভিন্ন তদন্ত সাপেক্ষে রিপোর্ট প্রদান করে। তো এদের অনুসন্ধানে পাওয়া গেল যে মূলত তারা পর্যবেক্ষণ করে যে রাশিয়ার রাজনৈতিক যে ঘটনা প্রবাহ, তারপর সাবেক সোভিয়েত ইউনিয়ন হাঙ্গেরিকে কতটা প্রভাবিত করছে, রাশিয়া জোরপূর্বক তাদের শাসন ব্যবস্থা হাঙ্গেরির উপর চাপিয়ে দিচ্ছে, এগুলো হচ্ছে পর্যবেক্ষণের ফল। 1964 সালে রাশিয়ায় ক্রুশ্চেভ যে সরকারটা ছিল, আগের যে সরকার চলমান সরকার, তার পতন হয়, ক্রুশ্চেভের পতন হয়। সে সময় হাঙ্গেরির শাসন ব্যবস্থায় এগিয়ে আসলে, আচ্ছা একটা জিনিস মনে আছে, আমরা কিন্তু দেখেছিলাম লেনিন স্ট্যালিনের পর কিন্তু রাশিয়ার কোনো যোগ্য নেতৃত্ব আমরা পাই নাই। ক্রুশ্চেভের সময়কাল থেকে কিন্তু রাশিয়া ব্যর্থ হতেছিল, তখন কিন্তু সমাজতন্ত্র আগের শক্তি ধরে রাখতে পারে নাই। তো এই সময় তখন হাঙ্গেরিতে বিভিন্ন অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করতে শুরু করে এবং নতুন করে সরকার গঠন করা হয়, তাদের নিজস্ব সরকার তৈরি হয়। এই সরকার হচ্ছে অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সংস্কার গ্রহণ করে এবং এই সংস্কারগুলো ছিল উদারনৈতিক সংস্কার, অর্থাৎ তারা ধীরে ধীরে পুঁজিবাদের দিকে অগ্রসর হচ্ছে। 1989 সালে বৈঠক হয় একটা, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে শাসনতন্ত্রের ভার, বৈঠকটা মূলত ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত, এই শাসনতন্ত্রের ভার মন্ত্রণালয়ে দিয়ে দেওয়া হয়। আর এইভাবে হাঙ্গেরিতে 1989 সালে হাঙ্গেরি কমিউনিস্ট মুক্ত হয়ে যায়, অর্থাৎ সমাজতন্ত্র থেকে মুক্ত হয়ে গেল। তার মানে তারা সোভিয়েত ইউনিয়নের প্রভাব থেকেও কিন্তু মুক্ত হয়ে গেল এবং তাদের রাষ্ট্রে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সূচনা হয়। ফলে তারা একটা স্বাধীন মানে হচ্ছে প্রভাবমুক্ত রাষ্ট্রে পরিণত হয় এবং তারা ইউরোপিয়ান ইউনিয়নেরও সদস্য হয়। এই হচ্ছে হাঙ্গেরির গল্প। হাঙ্গেরি পোল্যান্ডের দ্বারা প্রভাবিত হয়েছে, পোল্যান্ডের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের দেশে উদারনৈতিক সরকার বা পুঁজিবাদের সমর্থনে সরকার গঠন করে এবং তাদের দেশ থেকেও কিন্তু রাশিয়াকে হটিয়ে দেয়। তাহলে রাশিয়া পোল্যান্ড থেকেও চলে গেল, হাঙ্গেরি থেকেও চলে গেল। এ হচ্ছে ইতিহাস। যা বলছি বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি বসন্ত ছিল? অক্টোবর বসন্ত, দুটা দেশ গেল। আমরা নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে রোমানিয়াতেও কিন্তু অক্টোবর বসন্তের প্রভাব পড়বে। আমরা আজকে কিন্তু টাইম শেষ হয়ে গেছে, আর এরপর আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে রোমানিয়া নিয়ে আলোচনা করব। এই দুইয়ের জন্য ওকে ম্যাম। নোট করে ফেলবে, হ্যাঁ, অনুধাবনের জন্য গুছিয়ে নোট করে ফেলবে। বড় প্রশ্ন আসে না, আর যদি এসে থাকে তাহলে আমি আরেকবার দেখবো যে বড় প্রশ্ন আসছে কিনা এখান থেকে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো। আমি এটাকে এন্ড করি। হাঙ্গেরি থেকে নোট করব। দুইয়ের জন্য নোট করবা, অনুধাবনের জন্য আমরা ছোট করে নোট করি না? ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম মিস আসসালাম। আসসালামু আলাইকুম।